প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সকলেই সুস্থ আছো। এই করোনা মহামারীতে স্কুল কলেজ সব বন্ধ, সুতরাং তোমরা সবাই বাড়িতেই আছো। এই অবস্থায় তোমাদের পড়াশোনা নিশ্চয়ই ব্যাঘাত ঘটছে। সেই কারণে যাতে তোমাদের আমি একটু সাহায্য করতে পারি, সেই উদ্দেশ্যে আমি ক্লাস 12-এর কিছু চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করব এবং সেই ভিডিওগুলো আমি ইউটিউব চ্যানেলে আপলোড করব। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, তাহলে সেই ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। আশা করি তোমাদের কিছুটা হলেও উপকার হবে। আমি আজ তোমাদের পদার্থের কঠিন অবস্থা অর্থাৎ সলিড স্টেট সম্পর্কে আলোচনা করব। তোমরা জানো পদার্থের মূলত তিনটি অবস্থা আছে: কঠিন অবস্থা, তরল অবস্থা এবং গ্যাসীয় অবস্থা। এই তিনটি অবস্থার পার্থক্যের মূল কারণ হল গঠনকারী কণাগুলির মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বলের পার্থক্য। কঠিনের মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বলটা অত্যন্ত তীব্র হয়, ফলে কণাগুলি কেলাসের নির্দিষ্ট বিন্দু ছেড়ে সরতে পারে না, অর্থাৎ এদের কোনো ট্রান্সলেশনাল মোশন থাকে না এবং কেলাসের সেই নির্দিষ্ট বিন্দুতে তারা অনলি ভাইব্রেট করতে পারে। এই কারণে কেলাসের বা কঠিনের নির্দিষ্ট আকার ও আকৃতি। এবার কঠিন পদার্থগুলিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কেলাসাকার কঠিন পদার্থ, আরেকটা হচ্ছে অনিয়তাকার কঠিন পদার্থ। কেলাসাকার কঠিন, 2 নাম্বার হচ্ছে অনিয়তাকার কঠিন। কেলাসাকার কঠিন এবং অনিয়তাকার কঠিন। এবার কেলাসাকার কঠিন কি? যে সমস্ত কঠিন পদার্থের আকার ও আকৃতি নির্দিষ্ট, কণাগুলি সুষম ও সুশৃঙ্খলভাবে বিন্যস্ত থাকে, তাদের গলনাঙ্ক নির্দিষ্ট হয় এবং বিন্যাসের এই ক্রম বহুদূর পর্যন্ত বিস্তৃত থাকে, ইংরেজিতে যাকে বলা হচ্ছে লং রেঞ্জ অর্ডার, সেটা লক্ষ্য করা যায়। অর্থাৎ বিন্যাসের ক্রমটা বহুদূর পর্যন্ত বিস্তৃত থাকে, তাদেরকেই বলা হয় কেলাসাকার কঠিন পদার্থ। তাহলে আরেকবার শুনে নাও সংজ্ঞাটা, যে সমস্ত কঠিনের আকার ও গলনাঙ্ক নির্দিষ্ট, গঠনকারী কণাগুলি সুনির্দিষ্ট ও সুশৃঙ্খলভাবে বিন্যস্ত থাকে এবং বিন্যাসের এই ক্রম বহুদূর পর্যন্ত বিস্তৃত থাকে, তাদেরকে বলা হয় কেলাসাকার কঠিন। এবার এই সংজ্ঞাটার মধ্যে তোমরা শুনলে, এই সংজ্ঞাটার মধ্যেই কিন্তু তাদের বৈশিষ্ট্য অনেকগুলি বলা আছে। এদের আকার আকৃতি নির্দিষ্ট, গলনাঙ্ক নির্দিষ্ট, গলনের লিন তাপটাও নির্দিষ্ট হয়, বিন্যাসটা সুষম ও সুশৃঙ্খল হয় এবং বিন্যাসের ক্রমটা বহুদূর পর্যন্ত বিস্তৃত থাকে, অর্থাৎ বিন্যাসটা লং রেঞ্জ অর্ডার দেখা যায়। আরেকটা বিশেষ বৈশিষ্ট্য আছে, তাকে বলা হচ্ছে কেলাসাকার কঠিনগুলো অসমসারক প্রকৃতির হয়, অ্যানাইসোট্রপিক হয়। এটার অর্থ কি? কঠিন পদার্থের কিছু ভৌত ধর্ম আছে, যেমন প্রতিসরাঙ্ক, তাপীয় পরিবাহিতা ইত্যাদি। দিক ভেদে এর মানগুলো আলাদা আলাদা হয়, অর্থাৎ ডাইরেকশন অনুযায়ী এগুলো চেঞ্জ করে। যদি চেঞ্জ করে তখন তাদেরকে বলা হয় অসমসারক। আর কেলাসাকার কঠিনগুলো দৃঢ় ও অসংলম্ব হয়, অর্থাৎ রিজিড হয় এবং ইনকম্প্রেসিবল হয়। তাহলে বোঝা গেল। এবার তাহলে কেলাসাকার কঠিন সম্পর্কে আমরা জেনে ফেললাম। এবার আসি আমরা
কেলাসাকার কঠিনের উদাহরণ তোমার আয়োডিন সলিড, কঠিন আয়োডিন, কঠিন কার্বন ডাইঅক্সাইড, কঠিন তোমার ধরো NaCl, ক্যালসিয়াম ক্লোরাইড, বিভিন্ন ধাতব কঠিন পদার্থ, কপার, সিলভার, গোল্ড, আয়রন ইত্যাদি হলো কেলাসাকার কঠিনের উদাহরণ। এবার আসি আমরা অনিয়তাকার কঠিন পদার্থ। এক্ষেত্রে তাহলে বিন্যাসটা সুষম সুশৃঙ্খল হবে না, আর যদি সুষম সুশৃঙ্খল হয়ও তাহলে তার লং রেঞ্জ অর্ডার দেখা যাবে না, আর এদের গলনাঙ্ক নির্দিষ্ট হয় না, এরা একটা নির্দিষ্ট সীমার মধ্যে গলে, তাহলে তখন তাদেরকে বলা হবে অনিয়তাকার কঠিন পদার্থ। এর একটা প্রকৃষ্ট উদাহরণ হলো কাচ। তাহলে আমরা দু রকমের করলাম, তাহলে এইবার অনিয়তাকার কঠিনের বৈশিষ্ট্যগুলো কি কি হবে? এরা কিছুটা দৃঢ়, কিছুটা অসংলগ্ন। কেলাসাকার কঠিনের বেলায় আমরা বলেছিলাম তারা অসমসারক হয়, এই ক্ষেত্রে এরা সমসারক হবে, অর্থাৎ কেলাসের দিক পরিবর্তন করলে ভৌত ধর্মগুলো কিন্তু তরল তাপীয় পরিবাহিতা তুমি মাপছ, যে কোনো ডাইরেকশনে তার মানটা একই হয়, তখন তাদেরকে বলা হয় সমসারক প্রকৃতি। এদের গলনাঙ্ক নির্দিষ্ট হবে না, এরা একটা নির্দিষ্ট সীমার মধ্যে গলবে এবং বিন্যাসের লং রেঞ্জ অর্ডার দেখা যাবে না, তাহলে এরা হলো অনিয়তাকার কঠিন পদার্থ। এবার আমরা আসছি কেলাসাকার কঠিনের ভাগের মধ্যে, শ্রেণী বিভাগটার মধ্যে। কেলাসাকার কঠিন পদার্থগুলিকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, আমি এক এক করে লিখছি, তোমরা দেখো। আণবিক কেলাসাকার, কঠিন। 2 নাম্বার আয়নীয় কেলাসাকার কঠিন। 3 নাম্বার ধাতব কেলাসাকার কঠিন। 4 নাম্বার সমযোজী, সমযোজী, একে ইংরেজিতে বলা হচ্ছে নেটওয়ার্ক কেলাসাকার। তাহলে এরকম 4টি ভাগে ভাগ করা যাচ্ছে। তাহলে কটা ভাগে ভাগ করা হলো? 4টি ভাগে। তাহলে আমরা এখন এই ভাগগুলো আলোচনা করব। এবার আমরা কেলাসাকার কঠিনের যে শ্রেণী বিভাগটা আছে সেগুলো নিয়ে বিস্তৃত আলোচনা করছি। প্রথম ভাগটা আণবিক কেলাসাকার কঠিন। এরা কারা? এখানে গঠনগত এককগুলো অণু, যেমন ধরো আয়োডিনের অণুগুলো পরস্পরের সঙ্গে ভ্যান ডার ওয়ালস বলের সাহায্যে একত্রিত হয় এবং কেলাসিত হয়। তাহলে এক্ষেত্রে দুর্বল ভ্যান ডার ওয়ালস বল ওদের কেলাসনের জন্য দায়ী, এবং এই অণুগুলো হচ্ছে সম্পূর্ণ সমযোজী প্রকৃতি। তাহলে এরা অধ্রুবীয় প্রকৃতি, তাহলে এরা অধ্রুবীয় আণবিক কেলাসাকার কঠিন পদার্থ। তাহলে আয়োডিন কেলাস হলো। এবার এরই আরেকটা ভাগ আছে ধ্রুবীয় কেলাসাকার কঠিন, ধ্রুবীয় আণবিক কেলাসাকার কঠিন। এরা আবার কারা? যেমন ধরো সালফার ডাইঅক্সাইড অণু, এদের ধ্রুবীয়তা আছে, এরা ধ্রুবীয় অণু। এরা তাহলে ডাইপোল ডাইপোল ইন্টারেকশনের ফলে, ডাইপোল ডাইপোল আকর্ষণের ফলে এরা কেলাসিত হচ্ছে। যেহেতু এদের মধ্যে ধ্রুবীয়তা আছে, তাহলে এই জন্য এদেরকে বলছি ধ্রুবীয় আণবিক কেলাসাকার কঠিন। থার্ড ট্রাই, হাইড্রোজেন বন্ধনের সাহায্যে যদি এই অণুগুলি কেলাসিত হয়, যেমন জল থেকে যখন বরফ হয় তখন সেটা ঘটে। তোমরা জানো বরফে একটি জলের অণু হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে চতুস্থলকীয়ভাবে
আরও 4টি জলের অণুর সঙ্গে যুক্ত হয়। এইভাবে যুক্ত হয়ে তারা একটা দৈত্যাকার গঠন লাভ করে। তাহলে এই ক্ষেত্রে আকর্ষণ বলটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। তাহলে এদেরকে বলা হয় হাইড্রোজেন বন্ডেড আণবিক কেলাসাকার কঠিন। মূলত এই 3টি ভাগে এই আণবিক কেলাসাকার কঠিনগুলোকে ভাগ করা হচ্ছে। এবার 2 নম্বরটা আয়নীয় কেলাসাকার কঠিন পদার্থ। এটা সম্পর্কে তোমাদের বিস্তৃত ধারণা আছে। যে আয়নীয় কঠিনগুলো তোমরা দেখো, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট ইত্যাদি ইত্যাদি, এরা বিভিন্ন আয়ন নিয়ে তৈরি। তাহলে এক্ষেত্রে গঠনগত এককটা হচ্ছে আয়ন। বিপরীত ধর্মী আয়ন কুলম্বীয় আকর্ষণ বলের সাহায্যে এরা পরস্পরের সঙ্গে বা স্থিরতারিতিক আকর্ষণ বলের সাহায্যে তারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে কেলাসিত হয়। তাহলে এই ভাগটা নিয়ে তোমাদের নিশ্চয়ই কোনো সন্দেহ নেই। এবার 3rd নাম্বারটা আসি ধাতব। ধাতব কেলাসগুলি, এখানে ধাতব বন্ধন লক্ষ্য করা যায়। এই চ্যাপ্টারের শেষের দিকে আবার ধাতব বন্ধন সম্পর্কে বিস্তৃত আলোচনা রয়েছে, তখন তোমাদেরকে আমি এটা ডিটেলসটা বলবো। এটা বিশেষ এক প্রকারের বন্ধন, ধাতব বন্ধনটা, সেটার আলোচনা এই চ্যাপ্টারের পরেই আছে। আমরা এই চ্যাপ্টারের শেষের দিকে আছি, আমরা তখন আবার করব। কিন্তু ধাতব কঠিনগুলোকে চিনতে আমাদের কোনো সমস্যা নেই। লাস্ট নাম্বার সমযোজী বা নেটওয়ার্ক কেলাসাকার কঠিন। এরা সমযোজী বন্ধনের মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে দৈত্যাকার গঠন লাভ করে। যেমন ধরো হীরক, গ্রাফাইট, সিলিকন কার্বাইড, কোয়ার্টজ ইত্যাদি হচ্ছে এদের উদাহরণ। এদের মধ্যে পরস্পরের সঙ্গে সমযোজী বন্ধন একটা আরেকটার সঙ্গে যুক্ত হতে 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 এরা একটা জালক বা নেটওয়ার্ক গঠন করে। এই কারণে এদের নেটওয়ার্ক সলিড অর্থাৎ সমযোজী কেলাসাকার কঠিন পদার্থ বলা হচ্ছে। তাহলে এই নেটওয়ার্ক থাকাটা কিন্তু খুব আবশ্যক এখানে। এদের উদাহরণগুলো তোমাদের তো বলেই দিলাম। এবার হীরক আর গ্রাফাইটের মধ্যে দেখো দুজনেই কিন্তু এই নেটওয়ার্ক কঠিনের মধ্যে পড়ছে, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য কী? একজনে কঠিন, তড়িৎ পরিবহন করে না, আবার অপরদিকে গ্রাফাইটের ক্ষেত্রে তোমরা জানো ওটা নরম ও পিচ্ছিল, ওটা আবার তড়িৎ পরিবহন করে। কেন এদের বৈশিষ্ট্যের এই পার্থক্য? দেখা যাচ্ছে যেখানে দুজনেই সমযোজী বা নেটওয়ার্ক কঠিন। তোমরা হীরকের গঠন থেকে তোমরা জেনেছো, ক্লাস 11-এর চ্যাপ্টারে তোমরা জেনেছো তখন কার্বন করতে গিয়ে, যে কার্বন যখন হীরক গঠন করে তখন সেই কার্বন পরমাণুগুলি sp3 সংকরায়িত হয়। সেই sp3 সংকরায়িত একটা কার্বন তার চারপাশে অপর 4টি কার্বনের সঙ্গে সমযোজী এক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়, অর্থাৎ সিগমা বন্ধনের মাধ্যমে যুক্ত হয়। এইভাবে তারা পরস্পর যুক্ত হয়ে একটা অতি বৃহদাকার অণু গঠন করে, যেখানে কার্বনগুলো খুব ঘন সন্নিবিষ্ট অবস্থায় থাকে। এবং যেহেতু এখানে কোনো পাই ইলেকট্রন নেই, তাই এরা কিন্তু বা মুক্ত ইলেকট্রন নেই, তাই এরা কিন্তু তড়িৎ পরিবহন করতে পারছে না। আবার যেহেতু এদের গঠনটা খুব ঘন সন্নিবিষ্ট গঠন, এই কারণে এরা কিন্তু অত্যন্ত শক্ত মজবুত। এবং তোমরা জানো মৌলিক পদার্থগুলির মধ্যে এটা হচ্ছে কঠিনতম। এবার অপরদিকে দেখো গ্রাফাইটের ক্ষেত্রে প্রতিটি কার্বন sp2 সংকরায়িত। আর sp2 সংকরায়নের ক্ষেত্রে জানো একটা কার্বন 3টা সিগমা করে, একটা পাই করে। তাহলে এই ক্ষেত্রে একটা কার্বন তার পাশে 3টা কার্বনের সঙ্গে সিগমা বন্ধন গঠন করছে। এইভাবে তারা একটা কি করছে, ষড়ভুজাকার কার্বনের শীট বা প্লেট তৈরি করছে। আর এই যে প্রত্যেকটা কার্বনের উপরে একটা করে পিজেড আছে, তাতে একটা করে ইলেকট্রন আছে, এরা পাই ইলেকট্রনগুলো পাই বন্ধনগুলো তৈরিতে ব্যবহৃত হচ্ছে। এই শীটগুলো আবার একটি আরেকটার উপর দুর্বল ভ্যান্ডার ওয়ালস বলের দ্বারা আবদ্ধ থাকে। আর তোমরা জানো ভ্যান্ডার ওয়ালস বল অত্যন্ত দুর্বল শক্তির বল, ফলে চাপ দিলে একটি স্তর আরেকটি স্তরের উপর দিয়ে পিছলে যায়। এই জন্য এরা নরম ও পিচ্ছিল। অপরদিকে যেহেতু এদের মধ্যে প্রচুর পাই ইলেকট্রন আছে, এই পাই ইলেকট্রনগুলো মুভ করতে পারে গ্লাসে, গ্রাফাইট গ্লাসের মধ্যে, ফলে এরা কিন্তু তড়িৎ পরিবহন করে। তাহলে নিশ্চয়ই এটা বোঝা গেল। তাহলে এই ভাগ। এবার আমরা পরের অংশের আলোচনায় আসি। কেলাস কি জিনিস? সুনির্দিষ্ট জ্যামিতিক পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ, যেখানে গঠনগত এককগুলি সুষমভাবে পর্যায়ক্রমে বিন্যস্ত থাকে, তাকেই বলা হচ্ছে কেলাস। তাহলে একটা নির্দিষ্ট সংখ্যক সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ একটা কঠিন পদার্থ, যা সর্বাংশে গঠনকারী কণাগুলি, গঠনকারী কণা বলতে অণু, পরমাণু বা আয়নগুলি সুষমভাবে ও পর্যায়ক্রমে বিন্যস্ত থাকে, তাকে বলা হচ্ছে কেলাস। তাহলে কেলাস সম্পর্কে তোমরা জেনে গেলে। এবার কেলাসের কতগুলো টার্মিনোলজি সম্পর্কে তোমাদের জানতে হবে।
কেলাসের সংজ্ঞার মধ্যে দেখলে কতগুলো সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ আছে। তোমরা যদি তোমাদের বইটাকেই দেখো তাহলে দেখতে পাবে বইয়ে পৃষ্ঠতল আছে 6টা। দেখো কেমন করে 6টা হয়। এই একটা, আমরা যদি পৃষ্ঠতলগুলো দেখি, এই একটা পৃষ্ঠ, নিচে একটা পৃষ্ঠ, 2টা গেল, এই 3, এই 4, এই 5, এই 6, তাহলে 6টা পৃষ্ঠ আছে। আবার দেখো বইয়ে তোমাদের শীর্ষবিন্দু আছে কটা, 1 2 3 4 5 6 7 8, তাহলে শীর্ষবিন্দু আছে 8টা। আর এরকম কোনো একটা শীর্ষে যদি এক্স ওয়াই জেড 3টি অক্ষ কল্পনা করো তোমরা, তাহলে দুটো অক্ষের মধ্যবর্তী কোণ পাওয়া যাবে। এগুলোকে বলা হচ্ছে অন্তঃপৃষ্ঠীয় কোণ। এক্স অক্ষের যে বিপরীত কোণটা, অর্থাৎ যেটা ওয়াই আর জেড এর মধ্যে, তাকে বলা হচ্ছে আলফা। ওয়াই অক্ষের বিপরীত কোণ, অর্থাৎ যেটা এক্স আর জেড এর মধ্যে, তাকে বলা হচ্ছে বিটা। আর জেড অক্ষের বিপরীত কোণ, অর্থাৎ এক্স আর ওয়াই এর মধ্যে, তাকে বলা হচ্ছে গামা। বোঝা গেল? তাহলে এই 3টা জিনিস, এই টার্মগুলো মনে রাখতে হবে। এবার আসি হচ্ছে আমরা অন্তর্খণ্ড বা ইন্টারসেপ্ট কি। কোনো একটা পৃষ্ঠতল কোনো একটা অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, সেই বিন্দু থেকে মূল বিন্দুর যে দূরত্ব, তাকে ওই অক্ষের ইন্টারসেপ্ট বলা হচ্ছে। তাহলে কোনো একটা পৃষ্ঠতল কোনো একটা অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে, সেই বিন্দু থেকে মূল বিন্দুর দূরত্ব হলো ইন্টারসেপ্ট। তাহলে ইন্টারসেপ্ট সম্পর্কে বা তোমাকে অন্তর্খণ্ড সম্পর্কে তোমরা জেনে গেলে। বইয়ের ছবিগুলো দেখতে পাবে তোমরা নিশ্চয়ই, বইয়ের মধ্যে বইটা ফলো করবে, বইয়ের মধ্যে ছবিগুলো সুন্দর করে দেওয়া আছে। তাহলে ইন্টারসেপ্ট সম্পর্কে আমরা জানলাম। এবার আসি আমরা হচ্ছে কেলাস জালক। একটা কেলাসের গঠনকে যদি সুন্দর করে বুঝতে হয়, তার জ্যামিতিটাকে যদি জানতে হয়, জ্যামিতিক গঠনটাকে যদি বুঝতে হয়, তাহলে কেলাস যে গঠনগত একক নিয়ে তৈরি, তাদেরকে এক একটা বিন্দু হিসাবে রিপ্রেজেন্ট করো। তাহলে যে ওই বিন্দুগুলোর যে একটা বিন্যাস পাওয়া যাবে পর্যায়ক্রমিক, তাকেই বলা হচ্ছে কেলাস জালক। তাহলে কোনো কেলাসের গঠনগত এককগুলিকে বিন্দু দ্বারা রিপ্রেজেন্ট করলে, প্রকাশ করলে, সেই বিন্দুগুলির একটা কি পাওয়া যাবে, ত্রিমাত্রিক বিন্যাস লক্ষ্য করা যাবে। তাকেই বলা হচ্ছে কেলাস জালক। বুঝেছ? কেলাস জালক। আর এই যে বিন্দুগুলো, সেগুলোকেই বলা হচ্ছে ল্যাটিস পয়েন্ট। এগুলোকে বলছে ল্যাটিস পয়েন্ট বা কেলাস বিন্দু। এবার আসি একক কোষ। কোনো একটা কেলাস জালকের যে মৌলিক অংশের কে নিয়ে যদি তুমি ত্রিমাত্রিক দিকে তাকে বিস্তৃত করো, অর্থাৎ রিপিট করো, তাহলে মূল কেলাস জালকটা পাওয়া যাবে। তাহলে যে মৌলিক প্যাটার্নটার রিপিটেশনের ফলে ওই কেলাস জালকটা পাওয়া যাচ্ছে, সেই মৌলিক প্যাটার্নটাকেই বলা হচ্ছে ওর একক কোষ। একক কোষের ডেফিনেশনটা তাহলে বুঝতে পারলে? অর্থাৎ কোনো একটা কেলাস জালক যে মৌলিক প্যাটার্নের রিপিটেশন, সেটাই হচ্ছে তার একক কোষ। তাহলে একক কোষ বুঝে ফেললাম। একক কোষের ক্ষেত্রেও দেখবে ওই একইভাবে অক্ষ আঁকানো আছে, এক্স ওয়াই জেড, অন্তঃক্ষীয় কোণগুলো দেওয়া আছে, এগুলো সব দেওয়া আছে। একটা কেলাসকে বুঝতে হলে তার একক কোষটাকে আমার জানতে হয়। এখন একক কোষ ক রকমের হয়? একক কোষ 4 রকমের হয়। কি কি একক কোষ কয় রকমের? এবার একক কোষের শ্রেণী বিভাগটা তোমাদের আমি আলোচনা করছি। একক কোষ 4 রকমের হয়। দেখো আমি নামগুলো লিখে রেখেছি। সরল একক কোষ, দেহকেন্দ্রিক একক কোষ, পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ এবং প্রান্তকেন্দ্রিক একক কোষ। তাহলে ক রকমের হচ্ছে? 4 রকমের। বইয়ের ছবিগুলো তোমরা দেখবে। সরল বা প্রিমিটিভ, দেহকেন্দ্রিক মানে বডি সেন্টার, পৃষ্ঠকেন্দ্রিক মানে ফেস সেন্টার, আর প্রান্তকেন্দ্রিক মানে এন্ড সেন্টার। এবার এদের মধ্যে পার্থক্যটা কি? যে একক কোষে 8টা শীর্ষে 8টা কণাই শুধুমাত্র আছে, আর কোনো কণা নেই, তখন তাকে বলা হবে সরল একক কোষ বা প্রিমিটিভ ইউনিট সেল। আর যদি 8টা শীর্ষে 8টা আর দেহের ভেতরে আরেকটা থাকে, ওই একক কোষটার ভেতরে আরেকটা কণা থাকে, তাহলে তাকে বলা হবে দেহকেন্দ্রিক একক কোষ। সরলের বেলায় 8টা শীর্ষে 8টা, আর কোথাও কোনো কণা নেই। আর দেহকেন্দ্রিকের বেলায় 8টা শীর্ষে 8টা আর দেহের ভিতরে একটা আছে, তাহলে দেহকেন্দ্রিক হলো। এবার আসো পৃষ্ঠকেন্দ্রিক। 8টা শীর্ষে 8টা
এবং 6টা যে তল আছে সেই 6টা তলে আরো 6টা কণা আছে, তাহলে তখন তাকে বলা হবে পৃষ্ঠকেন্দ্রিক। আর 8টা শীর্ষে 8টা কণা, আর যে কোনো দুই বিপরীত পৃষ্ঠে যদি দুটো কণা থাকে তখন তাকে বলা হচ্ছে প্রান্তকেন্দ্রিক একক কোষ। তাহলে বুঝতে পারলে, তাহলে একক কোষ হচ্ছে 4 রকমের। এবার আসো কেলাসের শ্রেণীবিভাগ। দেখা গেছে 7 রকমের কেলাস হয়। কয় রকমের? 7 রকমের। নামগুলো ঘনকাকার, চতুস্থলকীয় বা ট্রাইগোনাল, ষড়তলীয় বা হেক্সাগোনাল, রম্বোহেড্রাল বা হচ্ছে ট্রাইগোনাল, অর্থরম্বিক, মনোক্লিনিক এবং ট্রাইক্লিনিক। এই 7 রকমের হয়। বই তোমরা দেখে নিবে, ছবি সমেত দেওয়া আছে, সুন্দরভাবে দেওয়া আছে। 7 রকমের কেলাস, কেলাসের শ্রেণীবিভাগ। তাহলে কটা শ্রেণী আছে কেলাসের? 7টা। একটা হচ্ছে ঘনকাকার, চতুস্থলকীয়, ষড়তলীয়, রম্বোহেড্রাল, অর্থরম্বিক, মনোক্লিনিক, ট্রাইক্লিনিক। এবার আমি একটা তোমাদের কথা বলি, ভালো করে মনে রাখবে যে অর্থরম্বিক যে কেলাসটা আছে তার মধ্যে এই 4 রকমেরই একক কোষ পাওয়া যায়। এটা একটু নোট ডাউন করে রাখবে। তাহলে অর্থরম্বিক যে কেলাস তার মধ্যে 4 রকমেরই একক কোষ কিন্তু পাওয়া যায়। এবার এসো, এই যে 4 রকমের একক কোষ আমরা বললাম আর 7 রকমের কেলাসের কথা বললাম, বিজ্ঞানী ব্রাভো তিনি দেখালেন যে 14 রকমের সিস্টেম, কেলাসের সিস্টেম 14 রকমের হয়। এদেরকেই একত্রে বলা হচ্ছে ব্রাভোস ল্যাটিসেস। এই 14 রকমের মধ্যে 7টা হয় হচ্ছে সরল, 3টে হয় দেহকেন্দ্রিক, 2টো হয় তোমার পৃষ্ঠকেন্দ্রিক, আর 2টো হয় হচ্ছে প্রান্তকেন্দ্রিক। তাহলে 14 রকমের ল্যাটিস সিস্টেমের মধ্যে 7 রকম সরল বা প্রিমিটিভ, 3 রকম দেহকেন্দ্রিক বা বডি সেন্টার, 2 রকম হচ্ছে ফেস সেন্টার, আর 2 রকম হচ্ছে এন্ড সেন্টার। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে ব্রাভোস ল্যাটিসেস। এবার আসো, কোন একক কোষে কটা করে কণা থাকে? কোন একক কোষে কটা করে কণা থাকে? এবার আমি এটার মধ্যে আসি। একক কোষে কণার সংখ্যা। একক কোষে কণা সংখ্যা। একক কোষে কণা সংখ্যা। এবার দেখো, সরল যে একক কোষ আছে তোমরা জানো এর 8টা শীর্ষে 8টা কণা আছে। এবার তোমরা দেখবে যে তোমার কেলাস জালকের চিত্রটা ছিল, ওই একটা শীর্ষ দিয়ে আরো 8টা একক কোষ তৈরি করা যায়। অর্থাৎ ওই কণাটার ওই একক কোষের অবদান হচ্ছে 8/1 অংশ। তাহলে এইরকম কণা কয়টা আছে? 8টা। তাহলে মোট কণার সংখ্যা কত হবে? 8 গুণন 1/8, তার মানে হচ্ছে 1। তাহলে দেখো, সরল একক কোষে কণার সংখ্যা হচ্ছে 1। কেমন করে হলো? যে 8টা শীর্ষ আছে, প্রতিটা শীর্ষ দিয়ে আরো 8টা একক কোষ তৈরি করা যায়। তাহলে ওই কণাটার ওই একক কোষে, নির্দিষ্ট একক কোষটাতে অবদান কতটা? 8/1 মাত্র। তাহলে এইরকম কণা আছে 8টা। তাহলে ওই 8কে গুণ করতে হবে 1/8 দিয়ে, তাহলে হচ্ছে 1টা। এবার যদি তোমার দেহকেন্দ্রিক বলো, তাহলে দেখো তার ওরকম 8টা শীর্ষ তো আছেই, তাহলে তাকে আগের নিয়মেই আমি করবো। প্লাস তার দেহের ভিতরে যে কণাটা আছে সেটা কারোর সঙ্গে সম্পর্কযুক্ত নয়, সেটা ওই একক কোষের মধ্যেই আছে, অন্য কারোর সঙ্গে তার কোনো শেয়ারিং নেই। তাহলে এই ক্ষেত্রে কণার সংখ্যা তাহলে দাঁড়ালো 1 যোগ 1 হচ্ছে 2। এবার তুমি যদি পৃষ্ঠকেন্দ্রিক দেখো, একই রকম, এর 8টা শীর্ষ আছে, তাহলে 8টা কণা ইন্টু 1/8 প্লাস 6টা পৃষ্ঠ আছে। এবার দেখো, পৃষ্ঠে যে কণাগুলো থাকে সেই একটা পৃষ্ঠ দিয়ে 2টো একক কোষ জয়েন হয়। তাহলে ওই কণাটা এই একক কোষে হাফ, ওই একক কোষে হাফ আছে, তাহলে একে গুণ করতে হবে আমার হাফ দিয়ে। তাহলে এখানে দাঁড়াচ্ছে 1 যোগ 3, তার মানে কণার সংখ্যা হচ্ছে 4টা। আর প্রান্তকেন্দ্রিকের 8টা কণা তো আছেই, তাহলে 8 ইন্টু 1/8 প্লাস যে কোনো 2টো প্রান্তে 2টো কণা আছে, 2টো পৃষ্ঠে, বিপরীত পৃষ্ঠে, তাকে আবার হাফ দিয়ে গুণ করো, তাহলে 1 যোগ 1, তাহলে কণার সংখ্যা হচ্ছে 2। তাহলে বুঝলে? তাহলে এইভাবে আমরা একক কোষে কণার সংখ্যা নির্ণয় করছি। দেখো, ধরো একটি মৌলের পারমাণবিক গুরুত্ব 64,
পারমাণবিক গুরুত্ব কত বলা হলো? পারমাণবিক গুরুত্ব, এই পারমাণবিক গুরুত্ব বলা হলো 64। এর 6.4 গ্রামে, এর 6.4 গ্রামে কতগুলি একক কোষ থাকবে? একক কোষ থাকবে যদি সেটি দেহকেন্দ্রিক কেলাস গঠন করে। দেহকেন্দ্রিক কেলাস গঠন ভালো করে শুনে নাও। একটি মৌলিক পদার্থের পারমাণবিক গুরুত্ব হচ্ছে 64, তাহলে তার 6.4 গ্রামের মধ্যে কতগুলি একক কোষ থাকবে যদি সেটা দেহকেন্দ্রিক কেলাস গঠন করে। দেখে নাও তাহলে এবার কিভাবে করবো এই জিনিসটা। তোমরা তো সকলেই জানো 1 গ্রাম পরমাণুতে কণার সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যার সমান। 1 গ্রাম পরমাণু পদার্থে কণার সংখ্যা কত? অ্যাভোগাড্রো সংখ্যার সমান হবে। তাহলে 64 গ্রামের মধ্যে কণার সংখ্যা কত হবে? অ্যাভোগাড্রো সংখ্যার সমান। মনে করি সেটা ক্যাপিটাল এন। তাহলে 64 গ্রামে কণা সংখ্যা কত? এন এ লিখলাম সাফিক্সে, NAT। তাহলে 6.4 গ্রামে কণা সংখ্যা কত হচ্ছে? Na ইন্টু 6.4 বাই 64 এতটি। তার মানে এটা কত দাঁড়াচ্ছে? Na বাই 10T হলো। এবার দেহকেন্দ্রিক একক কোষে, দেহকেন্দ্রিক একক কোষে কণা সংখ্যা এটাকে জেড দিয়ে লেখা হয় সাধারণত, এটা হচ্ছে 2টি। সুতরাং একক কোষের সংখ্যা, একক কোষের সংখ্যা কত দাঁড়াবে? Na বাই 10 তো ছিলই, তাকে আরো 2 দিয়ে ভাগ করতে হবে, তার মানে দাঁড়াবে Na বাই 20। বুঝতে পারলে? এইভাবে কোন একটা নির্দিষ্ট পরিমাণের মধ্যে কণার সংখ্যা বের করতে দিতে পারে, একক কোষের সংখ্যা বের করতে দিতে পারে। এই ধরনের একটা শর্ট কোশ্চেন কিন্তু এই চ্যাপ্টার থেকে প্রায় প্রতি বছর আসে। এখানে দেখবে অনেকগুলো অঙ্ক করে দেওয়া আছে, তোমরা বই থেকে সেই অঙ্কগুলো করে নেবে। যদি কোনো সমস্যা হয় আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবে, আমি তোমাদের সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে এটা হলো। তাহলে আজকে আরেকটা জিনিস আমরা যাই, সেটা হচ্ছে একক কোষের প্যাকিং দক্ষতা। কি বলছি? একক কোষের প্যাকিং দক্ষতা। প্যাকিং দক্ষতা, একক কোষের প্যাকিং দক্ষতা। একে আবার অনেক সময় ভরণ দক্ষতা বলা হয় বা প্যাকিং ফ্র্যাকশন। এটা কি? একক কোষে কণা দ্বারা অধিকৃত আয়তনকে যদি ওই একক কোষের মোট আয়তন দিয়ে ভাগ করা হয় তাহলেই প্যাকিং দক্ষতা তোমরা পেয়ে যাবে। তার মানে কণা দ্বারা অধিকৃত আয়তন বাই একক কোষের মোট আয়তন। তাহলে পিএফ মানে কি? পিএফ মানে কি? একক কোষে কণা দ্বারা অধিকৃত আয়তন বাই একক কোষের
মোট আয়তন। বুঝতে পারলে? তাহলে একেই বলা হচ্ছে প্যাকিং দক্ষতা। তাহলে প্যাকিং দক্ষতা মানে কি? ওই একক কোষটাতে কটা কণা আছে, সেই কণাটুকু কতটুকু আয়তন দখল করছে ওই একক কোষে, বাই একক কোষের মোট আয়তনটা। এবার তোমরা জানো সরল একক কোষ হলে, সরল হলে জেড এর মান হচ্ছে 1, মানে কণার সংখ্যা একক কোষে 1। দেহ কেন্দ্রিক হলে তোমরা জানো z = হচ্ছে 2। পৃষ্ঠ কেন্দ্রিক হলে z = হচ্ছে 4। এটুকু তোমরা জানো। আর প্রান্ত কেন্দ্রিক হলে 2, প্রান্ত কেন্দ্রিকের বেলা 2। এইটুকু জিনিস তোমরা জানো। এবার দেখো প্যাকিং ফ্র্যাকশন কি করে বের করা হচ্ছে। এখন দেখো সরল একক কোষের বেলায় দেখো কি করে বের করা হচ্ছে পিএফ। তোমরা জানো সরল একক কোষে কণা কয়টা আছে? একটাই। যদি ওই কণার ব্যাসার্ধ r হয়, তাহলে তার আয়তন কত? 4/3 পাই r কিউব। আর যদি ওই একক কোষটার প্রান্তের দৈর্ঘ্য a হয়, তাহলে তার আয়তনটা হচ্ছে কিউব। এখন এই সরল কোষের বেলায় তোমাদের বইয়ে ঠিক তারপরে, এই প্যাকিং দক্ষতা ঠিক পরে দেখবে সরল একক কোষের বেলায় r = হচ্ছে, যেহেতু r = a/2, তাহলে এখানে a মানে হচ্ছে 2r। সুতরাং পিএফ কত দাঁড়াচ্ছে? 4/3 পাই r কিউব বাই 2r এর কিউব। এটা দাঁড়াচ্ছে হচ্ছে 0.52। কত দাঁড়াচ্ছে? 0.52। কত দাঁড়ালো? 0.524। কত দাঁড়াচ্ছে? 0.524। পড়ে দেখবে এটা, তাই দাঁড়াবে। এবার সুতরাং সেটাকে আমরা লিখতে পারি কত? 52.4%। অর্থাৎ কণা দ্বারা অধিকৃত আয়তন হচ্ছে এত। তাহলে ফাঁকা স্থান কতটা আছে? ফাঁকা স্থান 100 মাইনাস এটা করলেই তোমরা পেয়ে যাবে। বোঝা গেল? একই রকম ভাবে আমি যদি এবার দেহ কেন্দ্রিক একক কোষ কল্পনা করি, দেহ কেন্দ্রিক একক কোষ যদি কল্পনা করি, তাহলে এখানে হবে 2, আর এখানে কিউবটা ঠিকই আছে, কিন্তু এক্ষেত্রে সম্পর্ক হচ্ছে r = √3a/4। সুতরাং a = হচ্ছে 4r/√3। তাহলে এখানে আমরা লিখতে পারি 2 × 4/3 পাই r কিউব, আর নিচে হবে 4r/√3 তার আবার কিউব। এটা দেখা যাচ্ছে 0.68 হয়। শতকরা করলে হবে 68%। একই রকম ভাবে তোমরা যদি পৃষ্ঠকেন্দ্রিকের বেলায় করো, তাহলে এখানে হবে খালি 4। আর সেক্ষেত্রে সম্পর্কটা হচ্ছে r মানে হচ্ছে a/2√2। তাহলে a মানে হচ্ছে কত? 2√2। আর তাহলে এখানে জাস্ট বসিয়ে দাও, বসিয়ে দিলেই সেক্ষেত্রে পাওয়া যাবে 74%। ঠিক আছে? তাহলে এইভাবে তুমি প্রত্যেকটা একক কোষে কণা দ্বারা অধিকৃত আয়তন বা প্যাকিং ফ্র্যাকশন বা ভরণ দক্ষতা তুমি নির্ণয় করতে পারো। তাহলে এইটুকু আলোচনা আজকে প্রথম দিনের যে ভিডিও, তাতে এইটুকু আলোচনা থাকলো। নেক্সট দিন আমি তোমাদের 1-2 দিনের মধ্যেই আমি তোমাদের এই চ্যাপ্টারের নেক্সট অংশটাকে আমি তোমাদেরকে ভিডিও করে ডাউনলোড করে করে দেবো। তোমরা সেখান থেকে দেখে নেবে। থ্যাংক ইউ।